স্ট্রোক মানে হলো যখন ব্রেনের যে ব্লাড সাপ্লাই আছে সেটা যদি ইম্পেয়ারমেন্ট অফ ব্লাড সাপ্লাই হয়, এই ব্লাড সাপ্লাই ইম্পেয়ারমেন্টটা হতে পারে আর্টেরিয়াল সিস্টেমে, ভেনাস সিস্টেমে। বেশিরভাগ স্ট্রোকই হয় আর্টেরিয়াল সিস্টেমে, ভেনাস সিস্টেমে স্ট্রোক খুব বেশি কমন না। সাধারণত বিভিন্ন ধরনের স্ট্রোক হয়ে থাকে, ইসকেমিক স্ট্রোকটাই বেশি হয়, সেটা 80 to 85%। এছাড়া হয় হেমোরেজিক স্ট্রোক, যেটা হয় রক্তক্ষরণ হয়। এছাড়া 2 to 3% সাবারেকনয়েড হেমোরেজ হয়, তখন ব্লাড জমা হয় ব্রেনের বাইরের অংশে। ইসকেমিক স্ট্রোকে ব্লাড ক্লট হয়, ব্লাড জমাট বাঁধে, এটা স্ট্রোক করে। আর হেমোরেজিক স্ট্রোকে ব্লাড ভেসেল রাপচার হয়, তখন হেমোরেজিক স্ট্রোক হয়। তো যেটা আছে, স্ট্রোকের বিভিন্ন কারণে স্ট্রোক হয়ে থাকে, তার মধ্যে হাই ব্লাড প্রেশার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তারপরে ডায়াবেটিস মেলাইটাস, হাইপার কোলেস্টেমিয়া, অথবা যদি চর্বি ব্লাডে বেড়ে যায়, স্মোকিং একটা অংশ, তারপরে হার্ট ডিজিজ যেমন এট্রিয়াল ফিব্রিলেশন, কার্ডিওমায়োপ্যাথি, তারপরে ভালভুলার হার্ট ডিজিজ ইত্যাদি। এছাড়া যারা স্মোকিং করে তাদের স্ট্রোকের ঝুঁকি বাড়ে, যাদের ওবেসিটি স্থূলতা থাকে তাদের হয়, যারা সেডেন্টারি লাইফস্টাইল ফলো করে তাদেরও হতে পারে। এছাড়া যারা ড্রাগস অফ অ্যাবিউজ, অ্যালকোহল খায় তাদেরও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। রিমাটোলজিক্যাল ডিজিজ হলেও স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। স্ট্রোকের যে সিমটম সেটা নির্ভর করছে কোন জায়গায় স্ট্রোকটা হলো, কতগুলি আছে, ছোট স্ট্রোক, বড় স্ট্রোক। স্ট্রোকের যে সিমটমগুলি হয়, যেমন মোটর ইম্পেয়ারমেন্ট হতে পারে, উইকনেস অন ওয়ান সাইড অর দি আদার। তারপরে সেন্সারি সিমটম, অসাড় হয়ে যায়, সেন্সটা কমে যায়, অথবা মাথা ব্যথা হইতে পারে, কথার জড়তা, কথা বুঝতে সমস্যা, বলার সমস্যা, অথবা বমি হইতে পারে, ব্যালেন্সের সমস্যা হইতে পারে, মাথা ঘুরাইতে পারে, অথবা চোখে ঝাপসা দেখে বা চোখে দেখলো না, এই ধরনের বিভিন্ন সিমটম স্ট্রোকে হতে পারে। স্ট্রোকের যে ডায়াগনোসিস সেটার জন্য আমরা বিভিন্নভাবে আমরা পরীক্ষাও করি। তার মধ্যে একটা হলো সিটি স্ক্যান অর এমআরআই অফ দ্য ব্রেন, সেটাতে ইসকেমিক স্ট্রোক না হেমোরেজিক স্ট্রোক সেটা আমরা নির্ণয় করি। এছাড়া আমরা ইনিশিয়ালি আমরা পেশেন্টকে ইভালুয়েট করি ক্লিনিক্যালি, নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি, হার্ট চেক করি, তার ক্যারোটিড ব্লুইড আছে কিনা এভাবে। এছাড়া আমরা কিছু ব্লাড টেস্ট করি, ব্লাড টেস্টের মাধ্যমে তার ডায়াবেটিস আছে কিনা, কোলেস্টেরল প্রবলেম আছে কিনা, কিডনি ফাংশন, লিভার ফাংশন, ইলেকট্রোলাইট ইত্যাদি পরীক্ষা করে থাকি। এছাড়া আমরা কার্ডিয়াক ইভ্যালুয়েশন করি থ্রু ইসিজি অ্যান্ড ইকোকার্ডিওগ্রাম। এছাড়া আমরা ভাস্কুলার স্টাডি করি, যেমন ক্যারোটিড আল্ট্রাসাউন্ড করি, তারপরে এমআরআই অফ দ্য ব্রেন অ্যান্ড নেক। এছাড়া আমরা অনেক সময় ডিএসও করতে পারি, ডিপেন্ডিং অন দি পেশেন্টস প্রেজেন্টেশন। এছাড়া আমরা অন্যান্য টেস্টও করি ডিপেন্ডিং অন দি টাইপ অফ স্ট্রোক। স্ট্রোকের যে চিকিৎসা সেটা বিভিন্নভাবে হয়। প্রথম হলো যেটা অ্যাকিউট ট্রিটমেন্ট, কোনো যদি পেশেন্টের স্ট্রোকের সিমটম হলো, সে যদি 4.5 ঘন্টার মধ্যে হাসপাতালে আসতে পারে, তাহলে আমরা থ্রম্বোলাইসিস করতে পারি, আইভি থ্রম্বোলাইসিস থ্রু আরটিপিএ। পেশেন্টের কিছু ইন্ডিকেশন আছে, কন্ট্রাইন্ডিকেশন আছে, সবার ক্ষেত্রে এই চিকিৎসা দেওয়া যায় না। আমাদের ইউনাইটেড হসপিটালে আমরা আরটিপিএ অর থ্রম্বোলাইসিস করতে পারি। পেশেন্টের যদি সময় বেড়ে যায় 4 ঘন্টার উপরে, 16 ঘন্টার মধ্যে যদি হয়, তখন এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট করা যায়, সেটা আমাদের দেশে কিছু কিছু হাসপাতালে হয়ে থাকে। পেশেন্ট যদি 24 ঘন্টা পরে হাসপাতালে আসে সিমটমের, তখন আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট করে থাকি, তখন আর থ্রম্বোলাইসিস বা এন্ডোভাস্কুলার ট্রিটমেন্টটা করা যায় না। তখন আমরা সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে পেশেন্টকে ফিডিং, তারপরে ক্যাথেটারাইজেশন, তারপরে কিছু অ্যান্টিপ্লেটিলেট এজেন্ট দিই, কোলেস্ট্রলের কিছু মেডিসিন দিই। আর যেসব রিস্ক ফ্যাক্টর আছে সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করি, কোনো ইনফেকশন হলো কিনা সেটা। এর সাথে আমরা ফিজিওথেরাপিও শুরু করে দিই কয়েকদিন পরে। এছাড়া লং টার্ম ট্রিটমেন্টে আমরা রিহ্যাব করি। রিহ্যাবের জন্য ইনিশিয়ালি আমরা ফিজিক্যাল থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি করি। পেশেন্টের অ্যাকিউট ট্রিটমেন্টের পরে আমরা রিহ্যাব সেন্টারে পাঠাই, অথবা বাসা থেকে পেশেন্ট রিহ্যাব ট্রিটমেন্টটা নিতে পারে। তো স্ট্রোক প্রিভেনশনের বিভিন্নভাবে আমাদের চেষ্টা করতে হবে। স্ট্রোকের প্রথম হলো প্রেশার, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করা, হাইপার কোলেস্টেমিয়া ট্রিটমেন্ট করা, স্মোকিং হলে সেটাকে কুইট করা, বন্ধ করা। এছাড়া অ্যালকোহল বা ইলিসিট ড্রাগ ইউজ হলে সেটাকে নিয়ন্ত্রণে রাখা, মানে বন্ধ করা। এছাড়া স্থূলতা থাকলে ওয়েট কমানো,
তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, তারপর খাওয়া দাওয়া পরিমিত এবং হেলদি ফুড খেতে হবে। এছাড়া একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হয়ে কন্টিনিউ ফলো আপটা করতে হবে। মনে রাখতে হবে একবার স্ট্রোক হলে আবার স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে 8 to 10% পার ইয়ার, এবং এগুলি ফলো আপ এবং প্রিভেন্টিভ মেজার দিলে স্ট্রোক হওয়ার ঝুঁকিটা কমে যাবে।